প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের ইংরেজি ক্লাসে আমরা পড়ব ক্লাস 12-এর একটি কবিতা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটি লিখেছেন বিখ্যাত ফরাসি কবি আর্থার র্যাম্বো। প্রথমে আমরা কবি আর্থার র্যাম্বো সম্পর্কে জানব। এই আর্থার র্যাম্বো ফরাসি সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা। All his poetry was written as a teenager and in a span of 5 years. মাত্র 19 বছর বয়সে তিনি কবিতা লেখা ছেড়ে দেন, কিন্তু তিনি যা লেখেন তার প্রভাব সুদূর প্রসারী। পরবর্তী 20th সেঞ্চুরির একাধিক কবি, সাহিত্যিক, আর্টিস্ট, মিউজিশিয়ান তার কবিতা এবং তার জীবন দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম অ্যালেন গিন্সবার্গ, ভ্লাদিমির নবকভ, বব ডিলান, জিম মরিসন, পাবলো পিকাসো এবং আরও অনেকে। র্যাম্বোর ছোটোবেলার স্মৃতি কিন্তু খুব একটা সুখকর নয়। বাবার সান্নিধ্য পানে কোনো দিন দেখেছেন তিক্ত দাম্পত্য সম্পর্ক, মায়ের কঠোর অনুশাসন তাকে তিক্ত বিরক্ত করে তুলেছিল। একাধিকবার বাড়ি থেকে পালিয়ে যান। 1870 সালে শুরু হয় ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ। র্যাম্বো চলে আসেন প্যারিসে। শুরু হয় তার বোহেমিয়ান জীবন। এইখানে 17 বছরের র্যাম্বোর সাথে সাক্ষাৎ হয় 27 বছর বয়সী এক বিখ্যাত কবি পল ভেলরেনের। ভেলরেনের জহুরির চোখ তরুণ কবি প্রতিভাকে চিনতে ভুল করেননি। তাদের মধ্যে গড়ে ওঠে প্রগাঢ় বন্ধুত্ব, যা তৎকালীন সমাজের চোখে ছিল এক বিকৃত কাম সম্পর্ক। যাই হোক, এই সময়তেই কিন্তু র্যাম্বোর সৃজনশীলতা প্রস্ফুটিত হতে থাকে। 1873 সালে র্যাম্বোর এই বন্ধু পল ভেলরেনি তার ওপর গুলি চালিয়ে বসেন। এই ঘটনার অপরাধে ভেলরেনের জেল হয়। এরপর র্যাম্বো ফিরে আসেন ফ্রান্সে। শেষ করেন তার বিখ্যাত প্রোজ কাব্যগ্রন্থ, যার নাম আ সিজন ইন হেল। পরের বছর অর্থাৎ 1874-এ প্রকাশিত হয় তার আর এক গ্রাউন্ড ব্রেকিং লেখা, যার নাম ইলুমিনেশনস। এরপর 1875-এ পল ভেলরেন ছাড়া পেলে তাদের সঙ্গে শেষবারের সাক্ষাৎ হয়। এরপর র্যাম্বো হয়ে যান এক পরিব্রাজক। 1875 থেকে 1880 এই 5 বছরের র্যাম্বো একাকী বেরিয়ে পড়েন। 3টি মহাদেশ ভ্রমণ করেন। ইউরোপের বহু দেশ পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন। শেষ পর্যন্ত ইয়েমেন, ইথিওপিয়া, আবিসিনিয়া হয়ে পৌঁছেন হারারেতে। সেখানে শুরু করেন কফি ব্যবসা। এ বিষয়ে তিনি কিন্তু অন্যতম পথিকৃৎ ইউরোপের। এ ব্যবসায় সমৃদ্ধিও লাভ করেন। বেশ কিছুকাল সেখানেই কাটিয়ে দেন। এরপর 1891 খ্রিস্টাব্দে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ফিরে আসেন ফ্রান্সে। সেখানে তার ডান পা কেটে বাদ দেওয়া হয়। ধরা পড়ে বোন ক্যান্সার। বাঁচানো যায়নি কবিকে। 1891 সালে 37 বছর বয়সে এই কবি মারা যান। র্যাম্বোর এই জীবন, বিচিত্র জীবন নিয়ে একাধিক সিনেমা হয়েছে। 1995 খ্রিস্টাব্দে বিখ্যাত পোলিশ ফিল্ম মেকার অ্যাগনিয়েস্কা হল্যান্ড র্যাম্বোর ওপর একটি সিনেমা করেন, যার নাম টোটাল এক্লিপস। এই চলচ্চিত্রে র্যাম্বোর ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত অস্কার বিজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। কবি র্যাম্বোর সবথেকে বিখ্যাত কবিতা দ্য ড্রাঙ্কেন বুট। র্যাম্বো চেয়েছিলেন প্রচলিত ছন্দবিন্যাসকে প্রত্যাখ্যান করে সম্পূর্ণ মুক্ত আঙ্গিক। এ বিষয়ে তিনি অন্যতম পথিকৃৎ। তিনি চেয়েছিলেন ভাষার স্বাধীন ব্যবহার করে অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ, এবং সেটা হবে মুক্ত আঙ্গিকে। এরপর আমরা মূল কবিতায় যাব। প্রথমে জানব কবিতার থিম বা বিষয়বস্তু। এটি একটি যুদ্ধের কবিতা বা ওয়ার পোয়েম। দুজন বিখ্যাত ওয়ার পোয়েটের নাম আমরা জানব, একজন উইলফ্রেড ওয়েন এবং আরেকজন সিগফ্রাইড সাসুন। তাদের কবিতায় আমরা দেখি পিটি অফ ওয়ার, দ্য হলোনেস অফ ওয়ার। ওয়ার ইজ এ বুচারি অফ ইয়াং হিউম্যান লাইফস। যুদ্ধ মানেই মৃত্যু মৃত্যু খেলা। যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। র্যাম্বোর কবিতাতেও কিন্তু এই যুদ্ধের করুণ এবং ভয়ঙ্কর দিকটি ফুটে উঠেছে।
এরপর আমরা মূল কবিতাটি পড়ব। কবিতাটা শুরু হচ্ছে, A small green valley where a slow stream flows and leaves long strand of silver in the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle, without guile. Ah, nature, keep him warm. He may catch cold. The humming insect don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are two red holes. এটি একটি পেট্রাকিয়ান সনেট সেই হিসাবে 14 লাইনের কবিতা, যার মধ্যে ভাগ আছে অক্টেভ এবং সেস্টেট। অক্টেভ অর্থে দুটো 4 লাইনের স্তবক আছে এবং সেস্টেট অর্থে এখানে দুটো স্ট্যাঞ্জা আছে 3 লাইন করে। প্রথম শুরু করি আমরা, A small green valley where a slow stream flows. একটা ছোট্ট উপত্যকা যেখান দিয়ে একটা নদী ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, and leaves long strand of silver on the bright grass. এবং সেই নদীটা যেন মনে হচ্ছে ঘাসের ওপর দিয়ে একটা রূপলি ফিতে, রূপলি রেখার মতো প্রবাহিত হয়েছে। From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. ওই পাহাড় চূড়ার ওপর থেকে নেমে আসছে আলোকমালা, সমস্ত উপত্যকাটাকে উদ্ভাসিত করছে। এই পাহাড়ি উপত্যকার সমস্ত জায়গা আলোক উদ্ভাসিত। কবি এখানে যে বর্ণনা দিচ্ছেন পাহাড়ি উপত্যকা, সেটা যেন পাঠক বা আমরা ভিজুয়ালাইজ করতে পারছি, চোখের সামনে যেন দেখতে পাচ্ছি সেই পাহাড়ি নদীটা বয়ে চলেছে, পাহাড়ের ওপর থেকে আলোক উদ্ভাসিত সমস্ত গাছপালা আমরা যেন ভিজুয়ালাইজ করছি। A soldier very young lies open mouth. সেকেন্ড স্টেজে শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এ সোলজার, গল্পের ক্যারেক্টারে প্রবেশ ঘটছে। সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। একটি সৈনিকের কথা বলা হয়েছে, ভেরি ইয়াং, খুব কম বয়সী, লাইজ ওপেন মাউথড, শায়িত আছে, মুখটা খোলা। আ পিলো মেড অফ ফার্ন বেনেথ হিজ হেড, asleep. সেই সোলজারটি শায়িত আছে এবং কবির কল্পনায় তার মাথার নিচে বালিশ যেন সেই ফার্ন গাছগুলি। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। এবং তার হাত পা প্রসারিত, সমস্ত কিছুই প্রসারিত আছে ওই লতা গুল্মের জঙ্গলের ওপরে। এই যে লতা গুল্মগুলি বেড়ে উঠেছে সূর্যের আলোক মালা নিয়ে, এবং সেই সানসোকড, সূর্য স্নাত বা সূর্যের রশ্মি এই লতা গুল্মগুলোকে প্রাণবন্ত করে দিয়েছে। থার্ড স্ট্যান্ডার্ড, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, কবির পাগুলো রাখা আছে প্রকৃতির মধ্যে ফুটে থাকা ফুলের মধ্যে। এখানে একটা সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন আমরা আন্দাজ করতে পারি। এটা একটা শ্রদ্ধাঞ্জলি, আমরা জানি কাউ পায়ে ফুল দেওয়া মানে। তো র্যাবু এতক্ষণ ধরে দুটো স্ট্যান্ডে পরিবেশ বিল্ড করলেন, কেমন একটা বিউটিফুল সিনারি। ফাইনালি হি ইজ ট্রাইং টু সামথিং, গোয়িং টু টেল ডিফারেন্ট, উই আর এক্সপেক্টিং সামথিং টু হ্যাপেন। হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট। এই সৈনিকটা যে শুয়ে আছে, স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট, তার হাসিটা একটা বাচ্চা শিশুর হাসির মতো। কেমন সেটা? নিষ্পাপ। শিশুদের মনে কোনো দেশ নেই, হিংসা নেই, তারা পবিত্র। এই সৈনিকের হাসিটাও ঠিক সেই রকম, জেন্টল উইদাউট গাইল, খুব স্নিগ্ধ, তাতে কোনো কলুষতা নেই। আহ, নেচার কিপ হিম ওয়ার্ম,
হি মে ক্যাচ কোল্ড। কবি প্রকৃতিকে বলছেন কি হিম ওয়ার্ম, এই সৈনিকটা শায়িত আছে প্রকৃতির বুকে, তাকে উষ্ণ রাখো, আরামে রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য লাস্ট স্ট্যান্জা, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই গুনগুন করে শব্দ করছে যে পোকামাকড় পতঙ্গগুলো, তারা কিন্তু এই সৈনিকের ঘুমকে ডিস্টার্ব করতে পারে না। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। সে শায়িত আছে সূর্যের আলোর নিচে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত রাখা আছে বুকের ওপরে, অ্যাট পিস, পরম শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। Last line is the most striking. It shifts. Now revealed what happened. The soldier is dead. He is no more alive. সৈনিকের গায়ে দুটো বুলেটের চিহ্ন, ক্ষতচিহ্ন, বুলেট ইঞ্জুরি। সে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। Now the whole thing is revealed here, finally. কবি অর্থাৎ র্যাবো এখানে সরাসরি কোনো প্রতিবাদ করেনি, তিনি কিছু কন্ট্রাস্ট, কিছু তুলনীয় ইমেজের মাধ্যমে একদম শেষে তুলে ধরেছেন যুদ্ধের বাস্তব পরিস্থিতিটা কি, পেটি অফ ওয়ার, দ্য ট্র্যাজেডি অফ ওয়ার। ওয়ার মানেই হলো তরুণ যুবকদের মৃত্যু মিছিল, অকারণ মৃত্যু মিছিল। যেসব তরুণরা হয়তো প্রস্ফুটিত হতে পারত জীবনে, তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারত, তাদের অকারণ মৃত্যু। ইট ইজ নিডলেস। তারা যেন ওই রাজনীতিবিদ বা শাসকের বোর্ডে মাত্র, তারা তো কোনো অন্যায় করেনি, তবু তারা অকারণে প্রাণ হারায়। দে লুজ দেয়ার লাইফ আননেসেসারিলি। তারা তো কারোর সন্তান, কারোর হাজব্যান্ড, কারোর ভাই, কারোর পিতা। এই অকারণ হত্যা কবি পছন্দ করেননি। তিনি তাই তার মতামত রেখে গেছেন খুব পরিষ্কার চিত্রের মাধ্যমে। তার বক্তব্যটা খুব পরিষ্কার। ওয়ার কজেস ট্র্যাজেডি। যুদ্ধ তরুণ যুবকদের জীবনটা কেড়ে নেয়। ইট ইজ নিডলেস। কবিতায় আমরা কিছু শব্দ পাবো। ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। স্ট্র্যান্ড, ফিতে বা রেখা, এখানে নদীটার কথা বলা হয়েছে, ছোট্ট নদী, সেটা যেন রূপলি ফিতের মতো, সূর্যের আলো পড়ে চকচক করছে, নদীটাকে রূপলি মনে হচ্ছে। মাউন্টেন টপ, পাহাড় চূড়া, ওই পাহাড় চূড়া থেকে আলোটা পড়েই নদীটাকে রূপলি ফিতের মতো মনে হচ্ছে। হলো মানে শূন্যস্থান বা ফাঁকা জায়গা। স্ট্রেচ মানে প্রসারিত করা। আন্ডারগ্রোথ, এই শব্দটা একটু আননোন। আন্ডারগ্রোথ মানে হলো ঝোপঝাড়। সিনোনিম হতে পারে আন্ডারউড বা সাবাড়ি। পেল, পেল অর্থে বিবর্ণ। কবি সোলজারের মুখটা বলেছেন বিবর্ণ, পাণ্ডু বা ফ্যাকাশে। সানসোক্ট, ওই ভেজিটেশন বা গাছপালাগুলো সানসোক্ট, রৌদ্র স্নাত বা সানবাথ। এখানে কবি বিভিন্ন কন্ট্রাস্টের মাধ্যমে কিন্তু তার মূল বক্তব্যটা প্রকাশ করেছেন এবং ফাইনালি তিনি চাননি যুদ্ধটা ঘটুক। এর পরবর্তীতে, কারণ যুদ্ধ মানেই তো মৃত্যু, কারণ মৃত্যুটা বন্ধ হওয়া দরকার। তো এরপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।